একটু চা দাও তো, আজ খুব টায়ার্ড লাগছে। তুমি তো রোজই টায়ার্ড। যাব বাবা, কি হলো আবার? কিচ্ছু না। আরে বলো বলো, আবহাওয়া গরম বলে মনে হচ্ছে। মহারানীর কি মানভঞ্জন করতে হবে নাকি? করতে হবে না। কোনোদিন তো একটু বেড়াতে নিয়ে যাওয়ার সময়ও হয় না তোমার, শুধু কাজ আর কাজ। কি মুশকিল, আমি কি বারণ করেছি নাকি তোমায়? কোথায় যাবে বলো না, আমি তো যাব। আমি যাচ্ছি তো। ছাড়ো, তোমায় আর কোথাও নিয়ে যেতে হবে না, আমি খালি রান্নাই করে যাই। এ তো মহা বিপদ। ঠিক আছে ঠিক আছে, তুমি রেডি হও, আমি দেখছি কোথায় যাওয়া যায়। আচ্ছা চলো তাহলে আজ একটু শান্ত ভ্রমণ করে আসি। তাহলে কিন্তু আমি চাইনিজ খাবো। আচ্ছা সে দেখা যাবে খন, আগে চলো তো। যাও যাও যাও, রেডি হও। যাচ্ছি। একই মাসের শেষ, তার উপর অহেতুক খরচা, না করে উপায়ও নেই। আবার কি বলছো গো? আমি? আমাকে বলছো? তুমি ছাড়া এখানে আর কি আছে শুনি? না মানে ভাবছিলাম কোন রেস্টুরেন্টে যাবে। কেন, যেখানে যাই? এমন করছো যেন কিছুই জানো না। সেই 369 ধাবা, ওখানেই যাবে? হ্যাঁ, তবে না তো কি। ঠিক আছে ঠিক আছে, আমার গলাটা যে বেশ ধারালো ছুরি দিয়ে কাটবে সে আমি আগেই পূর্বাভাস পেয়েছি। না না, বাঁচতে গেলে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি হলো, চলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। স্কুটার নিয়ে এগিয়ে যেতেই পাড়ার মোড়ে একটা ফুচকার গাড়ি দেখতে পেলাম। এটাই সুযোগ। ওই দেখো ইপসিতা, ফুচকা বসেছে, খাবে? লুকিং গ্লাসে দেখলাম ইপসিতা আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। না মানে বলছিলাম খাবে কি না, ওই অনেকদিন খাওনি তো ফুচকা, তাই। আর চাইনিজ? হবে হবে, ওটাও হবে। ঠিক তো? আরে হ্যাঁ রে বাবা, খেতে হবে না তোমায় ফুচকা, আমার বলাই ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, চলো যাই। আমি ভাবলাম তুমি আবার কিপটেমি শুরু করেছো। তুমি আমার সবসময় এরকমই ভাবো না? ছাড়ো, ফুচকা খেয়ে আর কাজ নেই। বললাম তো খাবো, চলো তো। ইপসিতা আমার হাত ধরে টেনে ওই ফুচকার গাড়ির সামনে নিয়ে গেল। দেখলাম শিরনোকা একটা ছেলে ফুচকা বিক্রি করছে। এতটাই ছিপছিপে চেহারা ছেলেটার, ফুচকার গাড়ির পিছনে পুরোটাই ঢাকা পড়ে গেছে। ছেলেটার করুণ মুখটা দেখে আমার স্মৃতিতে যেন অনেক কিছু ভেসে উঠল। ওর চোখে কি যেন একটা মায়া জড়ানো আছে। ফুচকা কত করে? আগে খেয়ে তো দেখুন দিদি ভাই। না না, আগেই বলো, পরে তখন একগাদা দাম বলবে। এ আপনি কি বলছেন দিদি ভাই? বেশি দাম কেন নেব? দাম নিয়ে এত ভাববেন না। 10 টাকায় 5টা দিলে তবে খাবো। আমি 6 পিস দেব। আচ্ছা দাও। এই নিন। শাল পাতা? এখন তো আর দেখাই যায় না। তুমি এখানে নতুন না? কখনো দেখিনি তো আগে। হ্যাঁ দাদা, 2 সপ্তাহ হলো আমি এখানে এসেছি। কি নাম তোমার? ভোলা। ও আচ্ছা, বেশি ঝাল দাওনি তো? না, দারুণ বানিয়েছো, তুমি দিতে থাকো। তোমার দেশের বাড়ি কোথায় ভোলা? শীতলপুর। আপনাদের বাড়ি কোথায়? কাছেই, সামনের গলিতে। আবার আসবেন দাদা। আরে আসবো আসবো, নিশ্চয়ই আসবো। আমাকে আর দিও না। কোথায় থাকো এখানে? এই যে হাড়িমোড় বাজার, এখানকার বস্তিতেই ভাড়া থাকছি। ও আচ্ছা। এই ইপসিতা, আর কত খাবে গো? খুব ভালো হয়েছে খেতে, তাই খেয়ে ফেলেছি। চলো, আবার চাইনিজ খাবে তো। এত ফুচকা খেলে তখন আর কিন্তু খেতে পারবে না, আমাকেই গলা অবধি খেতে হবে তখন। পেটটা খুব ভরে গেছে, আজ আর চাইনিজ খেতে পারবো না মনে হচ্ছে। তা বললে চলবে? পরে তো আবার এই নিয়ে আমায় কথা শোনাবে। না রে বাবা, চলো এমনি একটু গঙ্গার ঘাটে গিয়ে বসি। ঠিক আছে, তুমি যখন বলছো চলো। আবার আসবেন দাদা। বৌদি আসবেন। আসবো আসবো। ঘাড় নেড়ে ওর টাকা মিটিয়ে আমি আর ইপসিতা গঙ্গার ঘাটের দিকে এগোলাম। আজ ভোলার কথা হঠাৎ মনে পড়ল। সপ্তাহখানেক কাজের প্রেসারে ওর কাছে আর যাওয়া হয় না। এত ভালো লেগেছিল ছেলেটাকে। সেই প্রথমবারের পর বহুবার আমি আর ইপসিতা ভোলার কাছে ফুচকা খেতে গিয়েছি। কোথাও গিয়ে ওর সাথে আমাদের কেমন যেন একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে। কি রঞ্জন, কাজ কেমন চলছে? এই তো স্যার। শোনো,
সামনের মাসের 7 তারিখ আমার মেয়ের বিয়ে। তুমি বাড়ির সবাইকে নিয়ে আসবে কিন্তু। এ নাও কার্ড, এখানে সব বিস্তারিত লেখা আছে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব। অনেক শুভেচ্ছা দেবেন কিন্তু। বলছি রঞ্জন, শুরুতে তো নানা রকম স্টার্টার থাকছেই, কাবাব, পাস্তা থেকে শুরু করে আরও অনেক কিছু। আর কি করা যায় বলো তো? আর কি করা যায়? স্যার, ফুচকা স্টল করেছেন? ফুচকা? ফুচকাটা ভালো হবে। কি বলছেন স্যার? ফুচকা খেতে কিন্তু সবাই ভালোবাসে। আচ্ছা বেশ, তুমি বলছো যখন, তো তোমার কি চেনা কেউ আছে যে স্টল ফল দেয়? আমার চেনা তা আছে একজন। তাহলে তুমি এক কাজ করো, তুমি তার সাথে কথা বলে জানাও কত কি লাগবে, আমি পেমেন্ট করে দেবো। আচ্ছা স্যার, সে নিয়ে ভাবতে হবে না। অফিস থেকে ফেরার পথে পাড়ার মোড়ে এগোতেই থমকে দাঁড়ালাম। ভোলার ফুচকার গাড়িটা দেখতে পেলাম না, বরং যে বাড়ির সামনেও দাঁড়াতো সেখানে একটা ক্যাফে হয়ে গেছে। আশ্চর্য, ছেলেটা গেল কোথায়? কি হয়েছে ওর? কোনো উপায় না দেখেও যেখানে ভাড়া থাকে সেখানেই গেলাম ওর খোঁজ নিতে। একটা লোককে দেখতে পেয়ে তাকেই জিজ্ঞেস করলাম, বলছি দাদা, ভোলা এখানেই থাকে তো? ও তো এখানে থাকতো, এখন ভাড়া উঠে গেছে। 4-5 দিন আগে তো দেশের বাড়ি চলে গেছে। সে কি? কেন হঠাৎ? শরীর টরীর খারাপ নাকি ওর? নাকি বাড়ির কারোর কিছু? অত শত জানি না, তবে শরীর খারাপ নয় বলেই মনে হয়। কি একটা ঝামেলা হয়েছিল শুনেছিলাম। ঝামেলা? আচ্ছা, ওর ফোন নাম্বার পাওয়া যাবে? ফোন নাম্বার তো নেই, তবে ওর বাড়ির ঠিকানা আছে। লোকটা ঘর থেকে একটা কাগজ এনে আমার হাতে দিল। এতে ঠিকানা লেখা আছে। মনটা খুব চঞ্চল হয়ে উঠল ভোলার কথা ভেবে। তাই দেরি না করে দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম ওর গ্রামের উদ্দেশ্যে। ইপসিতাও জেদ ধরল যে ও আমার সাথে যাবে। মধুবনী স্টেশনে যখন নামলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তারপর আরও ঘন্টা দেড়েক বাসে চেপে অবশেষে ভোলার গ্রামে এলাম। একজন লোককে ভোলার কথা জিজ্ঞেস করতেই উনি আমাদের ওর বাড়ি অবধি পৌঁছে দিলেন। বাড়িতে ঢুকতেই একজন মহিলা আমাদের দিকে এগিয়ে এলেন। কে আপনারা? ভোলা আমাদের চেনে। ও কি ঘরে আছে? আছে তো, ঘরে শুয়ে আছে। ভোলা, ভোলা, দেখ বাবা কারা এসেছে। আপনারা যান না, ও ঘরেই আছে। ঠিক আছে। ঘরে ঢুকে দেখলাম একটা চৌকিতে মাথায় হাত দিয়ে শুয়ে আছে ভোলা। ভোলা? আমার ডাক শুনেও চমকে উঠল। আপনারা এখানে? কি ব্যাপার? তুমি ওখানে সব পাঠ চুকিয়ে দিয়ে এখানে চলে এসেছো? কি ব্যাপারটা কি? কি করব দাদা, যে বাড়ির সামনে বসতাম সেই বাড়ির মালিক এসে আমাকে উঠে যেতে বলে। প্রথমে আমি তেমন গুরুত্ব দিইনি, কিন্তু দিন কয়েক পর আরও বড় ঝামেলা বাঁধে এই নিয়ে। আমি আর এসব ব্যাপারে থাকতে চাইনি, তাই চলে এসেছি। তাহলে কি করবে বলে ভাবছো এখন? আর কি করব দাদা, কিন্তু ওখানে আর ফিরে যাব না। তা বললে চলবে না তো। ফিরতে তোমায় হবেই। তোমার ব্যবসা দাঁড় করানোর সব দায়ভার আমার। যাও, জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। ইপসিতা আমার হাত টেনে ধরল। না ইপসিতা, ও যাবে আমাদের সাথে। কি বলছেন দাদা এসব? আমি তোমার বড় দাদার মতো, আমার আদেশ তুমি অমান্য করতে পারো না। ভোলা মুখ নিচু করে রইল। ঠিক আছে, আমি যাব। আপনি এত দূর থেকে এসেছেন আমার জন্য, তার মান আমি রাখব। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। পাগল টাগল হয়ে গেলে নাকি? তুমি কি পারবে একজনের দায়িত্ব নিতে? পারবো, এইটুকু আমি নিশ্চয়ই পারবো। তুমি দাদা ভাইয়ের কথা ভুলে গেছো? ওকে হুবহু দাদার মতো দেখতে। দাদাকে আমি সেই ছোটবেলাতেই হারিয়েছি, 10 বছর বয়সে। স্কুল থেকে ফেরার পথে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট, তাতেই স্পট ডেড হয়ে যায় দাদা। আজও আমি ওর কথা ভুলতে পারি না। ইপসিতা আমার অনুভূতির কথা বুঝতে পেরে আর কিচ্ছু বলল না। ভাই না হতে পারি, দাদার দায়িত্ব তো পালন করতেই পারি আমি।